বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পর্যন্তই একটা জিনিস দেখতেছি যে খবর বা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের সিলেট এলাকার যে সাদা পাথরগুলো চুরি হয়েছে সেটা নিয়ে। তো এটা নিয়ে কথা বলবো করে সময় হয়ে ওঠেনি, এই জন্য বলতে পারিনি এই কয়েকদিন পর্যন্ত। তো আজকে আসলাম আপনাদের সামনে এই ব্যাপারে কথা বলতে। তো অনেক কথা শুনেছি এই ব্যাপারগুলো নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমার সবচেয়ে হাস্যকর লাগছে যে এই ব্যাপারটা শুনে, যে কোন দেশে বসবাস করতেছি আমরা, যে দেশে সামান্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করে ফেলে, সামান্য টাকা পয়সার জন্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট করে ফেলতেছে। আর এই দেশের মানুষগুলো এত লোভী, চোর এবং ছ্যাঁচড়া, এটা দেখে নিজেকে এত ছোট মনে হয়েছে যে আমি এই দেশের লোক। নিজের দেশকে খুব ভালোবাসি এবং নিজের দেশের সব কিছুকেই ভালোবাসি এবং নিজেকে গর্ববোধ করি যে এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের দেশ। কিন্তু আজকে যখন এই খবরটা শুনলাম, আমি কয়েকদিন পর্যন্তই শুনতেছি এবং আজকে নিজেকে মনে হচ্ছে যে আমি একটা ছ্যাঁচড়া দেশের লোক। আমি 2015 এবং 15 সালে আমি সিলেটে গিয়েছি। তখন ওখানে আমি জাফলংয়ে গিয়ে এই পাথরগুলো দেখেছি। তো এই পাথরগুলো এত সুন্দর লাগতেছিল যে পানির সাথে সাথে নিচ থেকে পাথরগুলো দেখা যাচ্ছে। নৌকায় ভ্রমণ করেছিলাম আমি। তো এখনও মনে পড়ে যখন ওই জায়গাটায় গিয়েছি, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। আর এই কয়েকদিন আগে টিভিতে যখন দেখলাম, মোবাইলে দেখলাম যে জায়গাটার অবস্থা কি, মনে হয়েছে একটা মরুভূমিতে পরিণত হয়েছে জায়গাটা। তো আমার ফার্স্ট কথা হলো যে এই এলাকায় আমি যখন গিয়েছি তখন দেখেছি আমাদের বিজিবি বলেন বা বিডিআর বলেন, এরা ওখানে থাকে। তারপরে ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী থাকে ওখানে, ওই এলাকায় পুলিশ বাহিনী আছে। তারপরে আবার বিজিবি থাকে ওখানে মোতায়েন। কি আর এতগুলো পাথর তো মানুষেরা একদিন দুই দিনের বসে তারা উঠাই এই ট্রাক ভরে নিয়ে যায় নাই, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগছে ওখানে পাথরগুলো উঠাই নিতে। তাহলে এরা বিজিবি বা পুলিশ এরা কি টের পায় নাই? এরা কি খোঁজ নেয় নাই, জানে নাই? তাহলে এরা কি বসে বসে ওখানে কি সরকারি টাকা খাচ্ছে, আর এদের কোনো দায় দায়িত্ব নাই এগুলোর বিষয়? তো আমার ফার্স্ট যেই লোকটা এই কাজটা করেছে, তার আগে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিল, পুলিশ এবং বিজিবি, এদেরকে কঠোর হস্ত দমন করে এদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত। যে নিজের দেশের সম্পদকে তারা, এখানে নিশ্চয়ই তারা ঘুষ খেয়েছে, টাকা খেয়ে তারপর এগুলোকে ছেড়ে দিয়েছে। যতই প্রভাবশালী লোক হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়ে যে তার কাছে হেরে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। তো এরা ওই যে টাকা খেয়ে এরা চুপচাপ করে বসেছিল যে যা যেখান থেকে যে পারুক, আমাদের কি এরকম। তা ওনাদের কাছে আমার কথা হলো যে তোমাদের যদি এরকম মনেই হয় তোমাদের কিছু না, তোমরা কেন এই পেশার মধ্যে জড়িত আছো আইনশৃঙ্খলা বাহিনীতে? তোমরা চাকরি ছেড়ে দাও। তোমাদের এত যদি বিতৃষ্ণা লাগে এইসব দেখতে, তাহলে তোমরা এই চাকরিতে বসে আছো কেন? কত লোক চাকরির অভাবে বাংলাদেশে বেকার হয়ে আছে। তোমরা চাকরি ছেড়ে এখন অনেক ইনকাম করছে এই ঘুষ খাইয়া, এই 16-17 বছরে। এখন চাকরি ছেড়ে দিয়ে নিজেরা অন্য কাজ করো আর নতুন কাউকে ঢুকতে দাও যারা এগুলো দেখতে পারবে ভালোভাবে। তো এদেরকে একেবারে চাকরি থেকে বরখাস্ত করে নতুন কাউকে এখানে ঢুকানো উচিত, যাতে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো ঠিক থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে। আর 2 নম্বর কথা হলো আমার, যারা এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে, রাজনৈতিক একটা ট্যাগ লাগিয়ে সমাজের এরকম খারাপ কাজ করতেছে, এই সকল রাজনীতিবিদদেরকে রিহ্যাবে নেওয়া উচিত। আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এমন একটা রিহ্যাব করেন যে এডিক্টেড বা নেশাগ্রস্ত লোকদেরকে রিহ্যাবে নেওয়া হয়। কিন্তু যারা এই ঘুষ খাওয়া বা চাঁদাবাজি করার রাজনৈতিক ট্যাগ লাগানো লোক আছে, এদের জন্য একটা রিহ্যাব করা উচিত। যে রাজনৈতিকবিদরা যখন এই চাঁদাখোর
আর ঘুষখোর থাকবে, এদেরকে রিহাবে নিয়ে সংশোধন করে তারপর রাজনীতিতে আসুক। আর না হয়তো এদেরকে আর রাজনীতিতে আসার দরকার নেই। যত স্যাঁচরা চোর সাচ্চর আমাদের রাজনীতিতে আসতেছে। তুমি এমন কি একেবারে রাজনীতির ট্যাকের লোক হয়ে গেছো, একেবারে কয়দিনের মধ্যে দেশের পাথর খেয়ে ফেলতেছো। তো এদেরকে, এই চোরগুলো কোনো রাজনৈতিক দলের হইতে পারে না। এই চোরগুলোকে শুধু বরখাস্ত করলেই হবে না, ওই রাজনৈতিক দল থেকেও আইনের ব্যবস্থায় আনা উচিত, কারণ ওই দলেরও একটা বদনাম হয়ে গেছে। তারপর এই দল খালি শুধু মানে করতেছে, বরখাস্ত করলে কি হবে? এরা পুলিশের হাতে এদেরকে ধরাই দেওয়া উচিত। এত বড় একটা অঘটন, এত বড় সাহস কিভাবে হয়? আমি অবাক হয়ে যাই আল্লাহ, যে আমাদের প্রাকৃতিক সম্পদ যেটা বাংলাদেশের সৌন্দর্য, বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখেছি যে তাদের নিজেদের পরিবেশ, নিজেদের সব কিছু, ময়লা আবর্জনাটা পর্যন্ত বাহিরে ফেলে না, কত যত্ন সহকারে রাখে। আর আমাদের দেশের লোকেরা আছে এগুলো তো যত্ন নাই, তারা করতেছে কি, যেটা আছে সেটাকে চুরি করে খেয়ে ফেলতেছে। এই চোরগুলাকে বাংলাদেশে রাইখা কোনো লাভ নাই। মানে অবাক হয়ে যায় আর লজ্জায় মাথাটা হেট হয়ে যায় যে বিশ্বের সব দেশ দেখছে যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ চুরি করে নিয়ে গেছে কারা? এরকম একটা রাজনৈতিক পরিচয়। ছি 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 ছি, এই সকল লোকদের আবার বাঙালি পরিচয় দেয়, আবার বলে যে পাথর ধুয়ে শুকাতে। তোমাকে কে দায়িত্ব দিয়েছে পাথর দোয়ার? ফাজিল কুলাঙ্কার। এদেরকে সত্যিই বিচার করা উচিত। এদের কোনো বিচার শুনতে পাইতেছি না। এখন মনে হইতেছে কি যে আমরা আগে যে সরকারে কয়েকটা ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য আর নতুন আর একটা ঘটনা তৈরি করতেছে। এই পাথর চোরের কী বিচার হইল আমরা কেউ দেখতে পাচ্ছি না। এই বিচারটা কি থেমে গেল? সবাই মিলে এই পাথর চোরের বিচার চাই আমরা। আগে একে এনে সম্মুখে বিচার করা হবে, করে তারপরে আমরা বুঝবো যে এই বিচার ব্যবস্থা সঠিক হয়েছে। আপনারা মনে হয় চুপ হয়ে গেছেন এই পাথর চোরের বিরুদ্ধে, সবাই দেখি আর কোনো কথা নেই। আর আমরা বাঙালিরাও আছি যে কয়েকদিন নতুন একটা ঘটনা ঘটলেই শুধু বলি, এরপর আর কোনো খবর নাই। এই পাথর চোরের কী বিচার হলো আমি জানতে চাই সবার কাছে, এবং সবাই একযোগে এই পাথর চোরের বিচার চান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।